কি হলো বৌমা, উপরে উঠে যাচ্ছ যে? তোমার ননদের ঘর এখনো পরিষ্কার করা হয়নি? যাও, ওর ঘরটা ভালো করে পরিষ্কার করে দাও। রোজা শুরু হয়ে গেল আজ থেকে, কোথাও যেন একটুও ধুলো ময়লা নোংরা না থাকে। কেন ননদের ঘর পরিষ্কার করতে যাব কেন? আমি তো ওকে বলেই দিয়েছি, ও যথেষ্ট বড় হয়েছে, কদিন পর শ্বশুর বাড়িতে যাবে। এখন থেকেই নিজের কাজ নিজে করতে শিখুক, নিজের ঘরটুকু অন্তত পরিষ্কার করে নিতেই পারবে। আরে, আমার মেয়ের শ্বশুর বাড়ি যাওয়া নিয়ে তোমার অত চিন্তা কিসের? আমার মেয়েটা রোজা করছে, ও এমনিতেই খুবই দুর্বল, তাই ওকে আমি এই মাসে কোনো কাজ করতে দেব না। ওর কষ্ট হবে তো, মাথা ঘুরে পড়ে গেলে কি হবে? যাও, তুমি তাড়াতাড়ি যাও। শাশুড়ি মায়ের কথা শুনে রিমার খুবই রাগ হয়। হ্যাঁ তাই তো, আপনার মেয়ে রোজা করছে, আর আমি তো সকাল থেকে ভুরি ভোজ করছি, তাই না? আমিও তো রোজা করছি, কিন্তু আমার কোনো কষ্ট হবে না, কারণ আমি এই বাড়ির বৌমা, আর নেহা তো এই বাড়ির মেয়ে, তাই রোজা করে ওর খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, আমি যাচ্ছি, ওর ঘর পরিষ্কার করে দিচ্ছি। এই বলে রিমা ননদের ঘরের সামনে যায়। সে রাগের বশে জোর করে দরজা খুলে ঘরের মধ্যে ঢুকে যায়, কিন্তু ননদের কাণ্ড কারখানা দেখে সে খুবই অবাক হয়। কারণ নেহা নিজের খাটের উপর বসে বসে চিপস, কুরকুরে, বার্গার, চিকেন ফ্রাই, পাস্তা, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি খেতে ব্যস্ত থাকে। এ কি নেহা, তুমি কি করছো? এই নাকি তুমি রোজা করছো? তুমি তো ঘরে বসে বসে রাক্ষসীর মতো গিলছো। আর তুমি এত খাবার কোথায় পেলে? এত টাকা কে দিল তোমাকে? মা, মা, এদিকে আসুন তাড়াতাড়ি। বৌদি প্লিজ প্লিজ বৌদি, তোমার পায়ে পড়ি, তুমি চিৎকার করো না, মাকে ডেকো না, বাবা মা জানলে খুব রেগে যাবে। আমি সব বলছি, তুমি আগে দরজাটা বন্ধ করো প্লিজ। এই শুনে রিমা দরজা বন্ধ করে দেয়, কিন্তু সে বড় বড় চোখ নিয়ে ননদের দিকে তাকিয়ে বলে, এটা কিন্তু তুমি ঠিক করছো না নেহা। বাড়ির সবাইকে তুমি মিথ্যা কথা বলছো, সবার চোখে ফাঁকি দিচ্ছ, কিন্তু উপরওয়ালা তো সবই জানি, এভাবে মিথ্যা কথা বলতে নেই। তুমি তো অনেকটাই বড় হয়েছো, যথেষ্ট সুস্থ সবল মানুষ, তোমার অবশ্যই রোজা করা উচিত। ওহ বৌদি, তুমি এখন প্লিজ জ্ঞান দিও না। বাবা মা আর দাদার মুখে এসব জ্ঞান শুনে শুনে আমার কান দুটো পচে গেছে। আমি রোজা করতে পারি না, আমার খুব খিদে পায়, আমার পেটে খিদের জন্য জ্বালা করে। তুমি তো জানো আমি খেতে কত ভালোবাসি। আমি রোজা রাখবো না বললে বাড়ির সবাই আমাকে খুব বকে, কারণ আমাদের বাড়িতে প্রত্যেকেই রোজা করে, তাই আমি এরকম লুকিয়ে লুকিয়ে খাবার খাই। তুমি চাইলেও খেতে পারো, নাও। না, আমি রোজা করছি, রোজা ভেঙে আমি পাপ করব নাকি? তুমি আগে বলো, তুমি এত খাবার কোথায় পেলে? তুমি বাবা মাকে বলবে না তো? আমি কদিন আগে স্কলারশিপের 35,000 টাকা পেয়েছি, ওই টাকা থেকে আমি অনলাইনে খাবার অর্ডার করেছি। ডেলিভারি বয় জানালায় এসে খাবার দিয়ে গেছে। ও মাই গড, 35,000 টাকা পেয়েছো? কিন্তু তুমি মাকে বলোনি? তুমি তো ভীষণ চালাক, মা জানলেই তো তোমার কাছ থেকে টাকাগুলো ঝেপে নেবে, তাই তো? দাঁড়াও, আমি এখনই গিয়ে মাকে সব বলে দিচ্ছি। বৌদি এমন করো না, আমার কাছে আরো অনেক টাকা আছে, আমি অনেকগুলো স্কলারশিপ পাই, কিন্তু মাকে আমি কোনোদিনও বলি না। তুমি যা খেতে চাও আমি তোমাকে সব কিনে খাওয়াবো, যতই দামি খাবার হোক না কেন, কিন্তু আমি যে রোজা করি না সেটা দয়া করে তুমি কাউকে কিছু বলো না বৌদি। এই তো একটা খুব ভালো সুযোগ পেয়েছি বাইরের খাবার খাওয়ার। আমার কিপ্টে শাশুড়ি আর কিপ্টে বর কখনো বাইরের কোনো খাবার খেতে দেয় না, এবার আমি যা ইচ্ছে তাই খেতে পারবো। আমার ননদকে কাজে লাগাবো। ভালো হয়েছে আমি আমার ননদের সিক্রেটটা জানতে পারলাম। আচ্ছা শোনো, আমি কাউকে কিছু বলবো না, কিন্তু তুমি এখন যা যা খাচ্ছ, সন্ধ্যাবেলায় ইফতার করার পর আমাকে কিন্তু সব খাবারগুলোই অর্ডার করে খাওয়াতে হবে। নেহা বাধ্য হয়ে রিমার সব কথা মেনে নেয়। রিমার শাশুড়ি মা দরজা ঠুকতে শুরু করে। কি হলো? দরজা বন্ধ করে তোমরা দুজনে কি করছো? বৌমা দরজা খোলো। কিরে নেহা, কি করছিস? দরজা খোল। মায়ের চিৎকার শুনে নেহা তাড়াতাড়ি খাবারগুলো বেডের নিচে লুকিয়ে দেয় এবং ভয়ে ভয়ে দরজা খোলে। কি হলো বৌমা, এখনো মেয়ের ঘর পরিষ্কার করা হলো না? কি করছিলে এতক্ষণ তুমি? মা দেখুন না, নেহা আমাকে কিছুতেই ঘর পরিষ্কার করতে দিচ্ছে না, বলছে যে আমার তো এই বাড়িতে প্রথম রোজা, তাই আমাকে নাকি কিছু করতে হবে না। কি নেহা, তাই তো? হ্যাঁ, একদমই তাই। বৌদি তুমি অনেক কাজ করেছো, যাও তুমি একটু বিশ্রাম নাও, আমি আমার ঘর ঠিক পরিষ্কার করে নেব। যাও তোমরা যাও, মা যাও।
এই শুনে রিমা ও তার শাশুড়ি মা সেখান থেকে চলে যায় আর নেহা দরজা বন্ধ করে আবার খেতে শুরু করে। উফ, বাঁচলাম, খাবারগুলো সব ঠান্ডা হয়ে গেল, কিন্তু আমার কেমন যেন ভয় করছে। আমার কি বৌদির উপর ভরসা করা উচিত হবে? মা বাবা আর দাদা যদি জানতে পারে আমি রোজা করি না, শুধু নাটক করি, তাহলে তো এই বাড়িতে আমার আর জায়গাই হবে না। এভাবেই পেট ভরে খাবার খাওয়ার পর নেহা ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে বিকাল হয়ে এলে রিমা ইফতারের আয়োজন করতে শুরু করে। আমার ননদটা ভীষণ শয়তান, সারাদিন রোজা করার নাম করে ঘরে বসে বসে গিলছে আর ঘুমাচ্ছে, এদিকে আমি একা একা সবার জন্য ইফতারের খাবার রেডি করছি। এই বলতে না বলতে নেহা রান্নাঘরে এসে হাজির হয়। বৌদি, কত দূর হলো সবকিছু? খুব খিদে পেয়ে গেছে তো, দাও না কিছু খাই। ওয়াও, তুমি আলুর চপ ভাজছো, দাও না একটা গরম গরম আলুর চপ খাই। একদম নয়, পেটুক কোথাকার, পাপী মানুষ। আমি সারাদিন রোজা করছি, আমার খিদে পায় না বুঝি? আর তুমি সারাদিন এত খাবার খাচ্ছ, তবুও তোমার খিদে পেয়ে গেল? একটাও খাবারে হাত দেবে না তুমি, এখন ফলগুলো কেটে দাও। এই শুনে নেহা ফল কাটতে শুরু করে, কিন্তু ফল কাটতে কাটতে রিমার চোখের আড়ালেই সে আপেল, আঙুর, কলা ইত্যাদি ফল টপাটপ মুখের মধ্যে ভরতে থাকে। এতে করে ফলের পরিমাণ অনেকটাই কমে আসে। ইফতারের সময় রিমা যখন ফলগুলো প্লেটে পরিবেশন করবে তখন, এ বাবা, নেহাকে অতগুলো ফল কাটতে দিলাম, ফলগুলো কাটার পর এতটা কমে গেল কেন? নিশ্চয়ই নেহা ফল কাটতে গিয়ে ফলগুলো গিলে ফেলেছে। উফ, এত খাই তবু ওর পেট ভরে না। এই বলে রিমা ইচ্ছা করে নেহার প্লেটে কম করে ফল ও অন্যান্য খাবার দেয়। কিছুক্ষণ পর যখন সবাই ইফতার করতে বসে তখন রিমা সবার প্লেটগুলো সামনে এগিয়ে দেয়। কি হলো বৌমা, তুমি আমার মেয়ের প্লেটে এত কম খাবার দিয়েছো কেন? এত অল্প ফল, একটা আলুর চপ আর কেবল একটা বেগুনি। ওরে বাবা, তুমি তো তোমার প্লেটে এক গাদা খাবার নিয়েছো দেখছি। তুমি কি একাই রোজা করেছো? আমার মেয়েটাকে দেখো তো, সারাদিন না খেয়ে মুখটা কেমন শুকিয়ে গেছে। এই নাও, এই প্লেটটা তুমি নাও। তুমি কম খেলেও চলবে, কিন্তু আমার মেয়ে কম খাবার খেলে ওর পেট ভরবে না। এমনিতেই আমার মেয়ে খেতে ভালোবাসে, তবুও এত কষ্ট করে রোজা করছে। এই বলে রিমার শাশুড়ি মা রিমা ও নেহার ইফতারের প্লেট দুটো পাল্টে দেয়, যা দেখে রিমা খুবই রেগে যায়, কিন্তু সে মুখে কিছু বলতে পারে না। একবার ইফতার খাওয়া হয়ে যাক, তারপর আমি নেহাকে মজা দেখাবো। মেয়ের প্রতি কত দরদ, কিন্তু ওনার মেয়ে যে কত বড় মিথ্যাবাদী সেটা তো আর জানি না। সময় আসুক, আমিও সব পর্দা ফাঁস করে দেব। সবার ইফতার খাওয়া হয়ে গেলে রিমা আগে ননদের ঘরে চলে যায়। বৌদি দাঁড়াও, তুমি রাগ করো না প্লিজ, আমি এখনই তোমার জন্য ভালো ভালো খাবার অর্ডার করছি। না, খাবার অর্ডার করতে হবে না, তুমি আমাকে নিয়ে কেএফসিতে চলো, আমার খুব খিদে পেয়েছে। কেএফসিতে গিয়ে আমার যা ইচ্ছা আমি তাই খাবো। চলো চলো, আমি কিন্তু তোমাকে এক সেকেন্ডও সময় দেব না। এই শুনে নেহা তার বৌদিকে নিয়ে কেএফসিতে চলে যায়। সেখানে গিয়ে নেহা বৌদির জন্য অনেক খাবার অর্ডার করে। রিমা মনের আনন্দে খাবারগুলো খেতে শুরু করে, কিন্তু নেহাও পিছিয়ে থাকে না। সেও নিজের পছন্দ মতো অনেক অনেক খাবার অর্ডার করে খেতে শুরু করে। বাবারে বাবা, তুমি পারো বটে, তোমার পেটে এত জায়গা থাকে কিভাবে বলো তো? আচ্ছা শোনো, আমার জন্য একটা বড় কোল্ড ড্রিঙ্কস অর্ডার করো তো। এভাবে দুজনে পেট ভরে খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরে যায়। দেখতে দেখতে এভাবে কয়েকটা রোজা কেটে যায়, কিন্তু নেহা তখনও পর্যন্ত একটাও সত্যিকারের রোজা করে না। অন্যান্য সময়ের তুলনায় সে এখন আরো অনেক বেশি পরিমাণে খাওয়া দাওয়া করে। সারাদিন ঘরের মধ্যে বসে বসে সে খেতেই থাকে। বিশেষ করে রোজার সময় আমার এত খিদে পাই কেন কি জানি। সবাই যে কিভাবে রোজা করে জানি না। 14-15 ঘন্টা না খেয়ে আমি তো থাকতেই পারবো না। আজকে আবার বৌদিকে বিরিয়ানি খাওয়াতে নিয়ে যেতে হবে। বৌদির মুখ বন্ধ শুধুমাত্র খাবার খাইয়েই তো করা যায়। ঠিক এমন সময় রিমা সেখানে চলে আসে। আমি জানতাম তুমি কিছু না কিছু খাচ্ছ। মা যেদিন জানতে পারবে সেদিন তুমি বুঝতে পারবে। শোনো, আজকে আমাকে নিয়ে একবার শাড়ির দোকানে যাবে তো? আমার একটা শাড়ি খুব পছন্দ হয়েছে, ওই শাড়িটাই আমি ঈদের দিনে পরবো, তুমি আমাকে সেটা কিনে দেবে। সে কি, আমি তোমাকে শাড়ি কিনে দিতে যাব কেন? দাদাকে বলো, দাদা কিনে দেবে। তোমার লজ্জা করে না? ননদের স্কলারশিপের টাকা দিয়ে তুমি শাড়ি কিনবে বলছো? প্রত্যেকদিন এত কিছু খাওয়াচ্ছি, হচ্ছে না, আবার শাড়ি? হুঁ, আমি তোমাকে কোনো শাড়ি টাড়ি কিনে দিতে পারবো না। আচ্ছা তাই, তোমার লজ্জা করে না? স্কলারশিপের টাকা দিয়ে দিনরাত লুকিয়ে লুকিয়ে খাবার গিলছো, একটাও রোজা করার ক্ষমতা নেই তোমার।
একটা অন্তত রোজা তো সত্যিকারের করতে পারো। দেখবে একদিন তুমি ঠিক শাস্তি পাবে। তুমি এখন শাড়ি কিনে দেবে নাকি বলো, না হলে আমি এখনই সবাইকে বলে দিচ্ছি যে তুমি রোজা করার নাম করে কি করো। আচ্ছা ঠিক আছে বাবা, উফ, আমি রোজা করতে পারি না বলে তুমি তো ভালোই ব্ল্যাকমেল করছো। ঈদ পর্যন্তই কিন্তু আমি শুধু তোমার কথা শুনবো। সেদিন সন্ধ্যাবেলা ইফতার করার পর দুজনেই শপিং করতে চলে যায়। রিমা নিজের ইচ্ছা মতো ননদের টাকায় শপিং করে দুজনে রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে বাড়িতে ফিরে যায়। এভাবে আরো কিছুদিন কাটে, কিন্তু এরই মধ্যে হঠাৎ করে একদিন নেহার খুব শরীর খারাপ করে। তার খুবই পেটে ব্যথা হয় এবং বুকেও প্রচন্ড যন্ত্রণা করে। মা, আমার বুকে আর পেটে খুব ব্যথা করছে, তাড়াতাড়ি আমাকে হাসপাতালে নিয়ে চলো। তখনই নেহাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার নেহাকে তৎক্ষণাৎ অ্যাডমিট করে নেয়। পরের দিন বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তারবাবু জানায়, আপনার মেয়ে মনে হয় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তৈলাক্ত ফ্যাটি খাবার খায়। ওর কোলেস্টেরল খুবই হাই, ফ্যাটি লিভার গ্রেড 2 ধরা পড়েছে। ওর ওয়েটও বয়সের তুলনায় অনেক বেশি। ওর বয়স তো অনেক কম। ও যদি এখন থেকে ডায়েট করে তাহলে খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারবে। ওকে আপনারা ফাস্টিং করতে বলবেন, 16 ঘন্টা না খেয়ে থাকবে আর 8 ঘন্টা খাবার খাবে। 2 মাস অন্তত করতেই হবে, বুঝেছেন? এমন কি করে হলো? আমার মেয়ে তো 20 দিন ধরে রোজা করছে। এতগুলো রোজা করার পরও তো এরকম হওয়ার কথা না। না মা, আপনারা আসলে জানেন না, নেহা কোনো রোজা করে না। ও আপনাদের এতদিন মিথ্যা কথা বলেছে। ও নাকি এরকম বেশ কয়েক বছর ধরেই করছে। রোজা না করার জন্যই আজকে ওর এমন অবস্থা হলো। রিমার কথা শুনে সবাই একেবারে আকাশ থেকে পড়ে। নেহা রোজা করে না তুমি জানা সত্ত্বেও এতদিন আমাদের বলনি কেন? ক্ষমা করবেন, নেহার সাথে সাথে আমিও মিথ্যা কথা বলেছি। আসলে আমি শুধু ভালো ভালো খাবার খাওয়ার লোভে পড়ে এরকম করেছি। আমি যদি ব্যাপারটা আগেই আপনাদের জানিয়ে দিতাম তাহলে নেহার আজকে এরকম অবস্থা হতো না। এই শুনে রিমাকে সবাই মিলে বকাবকি করে। কিছুক্ষণ পর সবাই নেহার সাথে দেখা করতে যায়। আমাকে ক্ষমা করে দাও তোমরা, এতে বৌদির কোনো দোষ নেই। বৌদিও আমাকে অনেক বুঝিয়েছে, কিন্তু আমি নিজেই শুনিনি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। উপরওয়ালা সত্যি আমাকে শাস্তি দিচ্ছে। ডাক্তারবাবু আমাকে রোজা রাখার উপকারিতা বুঝিয়েছে। আমি এবার থেকে সব রোজা করব। 2-1 দিন পর নেহা সুস্থ হয়ে বাড়িতে ফিরলে রোজা করতে শুরু করে। প্রথম কয়েকটা রোজা করে কষ্ট হলেও কিছুদিনের মধ্যেই সে রোজা করতে অভ্যস্ত হয়ে পড়ে। রিঙ্কি তার বাবা মায়ের সঙ্গে বাস করত। রিঙ্কি এখন ক্লাস 5-এ পড়ে। আচ্ছা, আমি আজকে চ্যাপ্টার শুরু করার আগে তোমাদেরকে কিছু প্রশ্ন করি, দেখি তো কে কে আমার প্রশ্নের উত্তর দিতে পারো। এই যে রিঙ্কি, তুমি বলো, মানুষের পক্ষে কি চাঁদে যাওয়া সম্ভব? আর মানুষ কি আগে কখনো চাঁদের মাটিতে পদার্পণ করতে পেরেছে? ম্যাডামের মুখে এমন প্রশ্ন শুনে রিঙ্কি ভীষণ পরিমাণে অবাক হয়। না ম্যাডাম, মানুষ চাঁদে যাবে কিভাবে? আমার মনে হয় চাঁদে যাওয়া সম্ভব নয়। না, একদমই ভুল উত্তর। কেন সম্ভব নয়? এর আগে আমাদের পৃথিবী থেকে অনেকেই চাঁদে গেছে এবং এখনো অনেকেই চাঁদে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার কে বলতে পারবে যে সর্বপ্রথম চাঁদের মাটিতে কে পা রাখেন? দেখি তো উত্তরটা কে দিতে পারে। ম্যাডামের প্রশ্ন শুনে সকলেই মাথা চুলকাতে থাকে। স্টুডেন্টদের মধ্যে থেকেই প্রিয়াঙ্কা নামে একটি মেয়ে বলে, ম্যাডাম, আমি পারবো। মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে প্রথম মানুষ হিসেবে পা রাখেন। ভেরি গুড, একদম ঠিক উত্তর। এবার আজকে আমরা মুন এবং মার্সের ব্যাপারে পড়ব। আজকে আমরা পড়ব চাঁদে কি কি ভূমিরূপ লক্ষ্য করা যায়। সমস্ত ক্লাসের পড়া রিঙ্কি মন দিয়ে শুনতে থাকে। সে বাড়িতে এসে তার স্কুল ব্যাগটা কোনো রকমে ফেলে দিয়ে সোজা তার বাবা মায়ের কাছে যায় এবং বলে, বাবা মা, আমি চাঁদে যাব, আমাকে চাঁদে নিয়ে চলো, আমি এক্ষুনি চাঁদে যেতে চাই। দেখো, তোমার মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে। এই, তোকে আমরা চাঁদে কিভাবে নিয়ে যাব? চাঁদে যাওয়া কি এত সহজ? চাঁদে যাওয়ার জন্য তোকে আগে বিজ্ঞানী হতে হবে। আগে ভালো করে পড়াশোনা কর, অনেক বড় একজন বিজ্ঞানী হ, তারপর চাঁদে যাবি। না, তুমি মিথ্যা কথা বলছো। চাঁদে যাওয়ার জন্য বিজ্ঞানী হওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের পৃথিবী থেকে অনেকেই চাঁদে গেছে। আজকে আমাদের ম্যাডাম আমাদের পড়িয়েছে। আমি আর কিচ্ছু জানি না। আজকে আমাকে চাঁদে নিয়ে যেতেই হবে।
রিঙ্কি চাঁদে যাওয়ার জন্য জেদ ধরে বসে থাকে। তার বাবা মা কিছুতেই তাকে বুঝিয়ে উঠতে পারছিল না যে চাঁদে যাওয়া অত সম্ভব নয়। রিঙ্কি এরকম ভাবেই সব সময় চাঁদে যাওয়ার জন্য জেদ করতে থাকে। একদিন তার মা তাকে অন্যরকম ভাবে বোঝানোর চেষ্টা করে। এই মেয়ে, তুই বুঝিস না কেন? তুই তো এখন ছোট। তুই যখন বড় হবি আর তোর বিয়ে হয়ে যাবে, তখন তুই তোর বরের সঙ্গে চাঁদে হানিমুন করতে যাবি। হানিমুনের নাম শুনেছিস তো? কি তুমি সত্যি বলছো? আমার বিয়ে হয়ে গেলে আমার বর আমাকে চাঁদে হানিমুনে নিয়ে যাবে? মা, আমি তাহলে কবে বড় হব? রিঙ্কির মনে চাঁদে যাওয়া নিয়ে নানান রকমের প্রশ্ন জাগতো। সে প্রত্যেকদিন তাদের বাড়ির ছাদে গিয়ে চাঁদের দিকে একইভাবে তাকিয়ে থাকতো এবং চাঁদে যাওয়ার স্বপ্ন দেখতো। এরকম ভাবেই ধীরে ধীরে রিঙ্কি বড় হয়ে ওঠে। রিঙ্কি বড় হয়ে দেখতে খুবই সুন্দর হয়। সে এখন কলেজে পড়ে। একদিন রিঙ্কি যখন কলেজ থেকে বাড়ি ফিরছিল, তখন তাদের কলেজের রাজু নামের একটি ছেলে তার কাছে এসে বলে, রিঙ্কি, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি এই গোলাপটা তোমার জন্য এনেছি। আসলে আমি তোমাকে খুব পছন্দ করি। তুমি কি আমার কাছ থেকে এই গোলাপটা নেবে? আমি তোমাকে বিয়ে করতে চাই। আচ্ছা তাই? তুমি আমাকে বিয়ে করতে চাও? বিয়ের পর তুমি আমাকে চাঁদে নিয়ে যেতে পারবে? এ বাবা, না না, সেটা কি করে সম্ভব? আমি তোমাকে চাঁদে নিয়ে যেতে পারবো না। তুমি অন্য কোথাও যাওয়ার কথা বলো, অর্থাৎ পৃথিবীর মধ্যে কোনো জায়গায় যাওয়ার কথা বলো। তুমি তো ডিরেক্ট পৃথিবীর বাইরে চলে যাওয়ার কথা বলছো। এটা কি করে সম্ভব? শাট আপ! আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না, ওকে? আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। চলে যাও আমার চোখের সামনে থেকে। তুমি আমার যোগ্য নও। রিঙ্কি এভাবেই ছেলেটিকে খুবই উল্টোপাল্টা বলে অপমান করে। সে ছোটবেলা থেকে খুবই জেদি তো ছিলই, আর বড় হয়ে সে খুবই অহংকারী প্রকৃতির হয়ে গিয়েছিল। রিঙ্কি দেখতে অনেক সুন্দর হওয়ায় তাকে অনেকেই বিয়ের প্রস্তাব দিত, কিন্তু রিঙ্কি তাদেরকে রিজেক্ট করে দিত। রিঙ্কি এমন একটি ছেলের সন্ধানে ছিল যে তাকে সত্যি সত্যি চাঁদে নিয়ে যেতে পারবে। এইভাবেই সময় কাটতে থাকে। একদিন রিঙ্কির কাছে তুহিন নামে একটি ছেলে আসে। রিঙ্কি, আমি তোমাকে খুব পছন্দ করি আর আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাদের বাড়িতে আমাদের বিয়ের জন্য সম্বন্ধ পাঠাতে পারি। তোমাকে দেখতে তো খুবই হ্যান্ডসাম, আর দেখে বেশ ধনী পরিবারের ছেলে বলেই মনে হচ্ছে। কি করো তুমি? আমি আপাতত কিছুই করি না, তবে চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছি আর আশা করছি কয়েক মাসের মধ্যেই একটা বড়সড় চাকরি পেয়েও যাব। আচ্ছা এসব ছাড়ো, আগে বলো তো, বিয়ের পর তুমি আমাকে চাঁদে নিয়ে যেতে পারবে? রিঙ্কির কথা শুনে তুহিন মনে মনে ভাবে যে রিঙ্কি তার সঙ্গে মজা করছে। তাই তুহিনও রিঙ্কিকে মজার ছলে বলে, হ্যাঁ নিশ্চয়ই পারবো, কেন পারবো না? তোমার জন্য আমি চাঁদ পৃথিবীতেও নিয়ে আসতে পারবো। তুহিনের কথা শুনে রিঙ্কি খুবই খুশি হয়। সে মনে মনে ভাবে এতদিন হয়তো সে তার যোগ্য পাত্রকে খুঁজে পেয়েছে। রিঙ্কি তুহিনের সঙ্গে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। কয়েক মাস পর রিঙ্কি, আমি একটা অনেক ভালো চাকরি পেয়েছি। আমার স্যালারি 2 লক্ষ টাকা। এবার আমাদের আর কোনো অসুবিধা নেই। চলো আমরা তাড়াতাড়ি বিয়েটা করে ফেলি। ওয়াও, তাই নাকি? এবার তাহলে আমার চাঁদে যাওয়ার স্বপ্ন পূরণ হবে। তোমার মনে আছে তো আমি কি বলেছিলাম? বিয়ের পর আমরা দুজনে কিন্তু চাঁদে হানিমুন করতে যাব। কি, তুমি কি সিরিয়াস? আমি তো সেদিন ভেবেছিলাম তুমি আমাকে ওটা মজা করে বলছিলে। চাঁদে আবার কেউ হানিমুন করতে যায় নাকি? আর তাছাড়া চাঁদে যাওয়া কি সহজ ব্যাপার বলে মনে হয় তোমার? আমার ইচ্ছা, আমার স্বপ্ন তোমার কাছে মজা বলে মনে হয়? তুমি এত বাজে আমি জানতাম না তো। আমি তোমার সঙ্গে বিয়ে করার জন্য রাজি হয়েছিলাম শুধুমাত্র এটা ভেবে যে তুমি আমার স্বপ্ন পূরণ করতে পারবে। তুমি আমাকে ধোঁকা দিয়েছো। চলে যাও আমার সামনে থেকে, চলে যাও বলছি। রিঙ্কি তুহিনকে অনেক উল্টোপাল্টা কথা বলে সেখান থেকে চলে যায়। তুহিনের কাছে চাঁদে হানিমুন করতে যাওয়া ব্যাপারটি খুবই অদ্ভুত বলে মনে হয়। রিঙ্কি বাড়িতে এসে তুহিনকে তার ফোন থেকে ব্লক করে দেয়। সে সোশ্যাল মিডিয়াতে তার মনের মানুষের সন্ধান করতে থাকে। সে অনেক ছেলেকে মেসেজ করে। আসলে তার কাছে পছন্দ অপছন্দ বলে কোনো ব্যাপার ছিল না। তার কাছে সবচেয়ে বড় ব্যাপার ছিল চাঁদে যাওয়া। একদিন তুহিনের এক বন্ধু বিজয় রিঙ্কিকে অন্য একটি ছেলের সঙ্গে পার্কে বসে থাকতে দেখে। এ কি, এটা তো রিঙ্কি। এর সঙ্গে তো তুহিনের বিয়ে হওয়ার কথা ছিল। আরে এ তো দেখছি অন্য একটা ছেলের সঙ্গে বসে আছে। তুহিনকে জানাতে হবে। এই বলে বিজয় তুহিনকে ফোন করে। হ্যালো ভাই, তুই কোথায় আছিস? আমি এখনই রিঙ্কিকে অন্য একটা ছেলের সঙ্গে পার্কে বসে থাকতে দেখলাম। তোদের মধ্যে কি কিছু ঝামেলা হয়েছে নাকি? বিজয়ের কথা শুনে তুহিন কোনো কথা না বলে তার ফোন রেখে দেয়।
তুহিন মনে মনে খুবই কষ্ট পায়। আসলে সে রিঙ্কিকে খুবই ভালোবাসতো। সে রিঙ্কির সঙ্গে সংসার করার অনেক স্বপ্ন দেখে ফেলেছিল। না, আমি রিঙ্কিকে অন্য কারোর হতে দিতে পারবো না। রিঙ্কি শুধু আমার। রিঙ্কির জন্য আমি সবকিছু করতে রাজি আছি। রিঙ্কির জন্য আমি নিজের জীবন দিতেও রাজি আছি। আমি রিঙ্কির স্বপ্ন পূরণ করেই ছাড়বো। তুহিন তার চেনা পরিচিত কিছু বন্ধুর সঙ্গে এই ব্যাপারে কথা বলে। তুহিনের এক বন্ধু অরিন্দম সাহা নামে এক বিজ্ঞানীর সন্ধান দেয়। অরিন্দম সাহা একজন অনেক বড় গণ্যমান্য বিজ্ঞানী ছিল, যে রকেট তৈরির উপর নানান রকমের রিসার্চ করত। তার তৈরি রকেট দিয়ে এর আগে অনেকেই চাঁদে গিয়েছিল। তুহিন অনেক চেষ্টা প্রচেষ্টা করার পর সে বিজ্ঞানীর সঙ্গে দেখা করার সুযোগ পায়। স্যার, আমি আমার বউকে নিয়ে চাঁদে যেতে চাই। আমার বউয়ের চাঁদে যাওয়ার খুব ইচ্ছা। আমি ওর স্বপ্ন পূরণ করতে চাই। চাঁদে যেতে কত টাকা প্রয়োজন? চাঁদে যেতে তো প্রচুর টাকার প্রয়োজন, প্রায় 10 কোটি টাকা। আর তাছাড়া অনেক সময় চাঁদে যাওয়া খুবই বিপজ্জনক হয়ে দাঁড়ায়। তবে কোনো কিছুই অসম্ভব নয়। তোমাকে চাঁদে যাওয়ার জন্য রকেট চালানো শিখতে হবে, কিন্তু তার আগে তোমাকে 10 কোটি টাকা জোগাড় করে আনতে হবে। তুহিন 10 কোটি টাকার কথা শুনে অবাক হয়ে যায়। তার কাছে এত টাকা ছিল না। তার কাছে পিতৃকালীন অনেক সম্পত্তি ছিল। সে তার সমস্ত সম্পত্তি বিক্রি করে দেয়। সে অনেক জায়গা থেকে লোন নেয় এবং তার চেনা জানা অনেক ব্যক্তির কাছ থেকে টাকা ধার করে। এখনো আমার 50 লক্ষ টাকার প্রয়োজন। 50 লক্ষ টাকা আমি আবার কোথায় পাবো? একদিন তুহিন নিউজ পেপারে দেখে যে একজন অসুস্থ ব্যক্তির কিডনির প্রয়োজন। যে তাকে কিডনি দেবে তার বদলে তাকে 50 লক্ষ টাকা দেওয়া হবে। তুহিন সেই মুহূর্তেই হসপিটালে পৌঁছে যায়। সে তার একটা কিডনি বিক্রি করে দেয় এবং 50 লক্ষ টাকা বাড়িতে নিয়ে চলে আসে। 10 কোটি টাকার বন্দোবস্ত হয়ে গেলে সে রিঙ্কির কাছে যায়। কি হলো, তুমি এখানে এসেছো কেন? আমি বলেছি না তোমার মুখ আমি দেখতে চাই না। রিঙ্কি, আমি তোমাকে চাঁদে নিয়ে যাব। আমি সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি। এখন শুধু তোমাকে আর আমাকে রকেট চালানো শিখতে হবে। কি সত্যি? ওয়াও, আমার স্বপ্ন তাহলে পূরণ হবে। কিন্তু আমি রকেট চালানো শিখবো না। আমার রকেট চালানো শিখে কোনো কাজ নেই। তুমি ভালো করে রকেট চালানো শেখো, কারণ তুমি তো আমার রকেটের ড্রাইভার হবে। তুহিন একাই রকেট চালানো শিখে ফেলে। তারা 1 সপ্তাহের জন্য প্রয়োজনীয় অক্সিজেন, খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সংরক্ষণ করে। তারা চাঁদে যাওয়ার জন্য কাস্টম পরে এবং মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে রকেটে উঠে পড়ে। তুহিন রকেট চালিয়ে রিঙ্কিকে আকাশে নিয়ে যায়। চাঁদের মাটিতে পা রেখে রিঙ্কি খুবই খুশি হয়। ওয়াও, তুহিন দেখো কত সুন্দর জায়গা। চাঁদ এত সুন্দর হবে আমি কখনো ভাবতেও পারিনি। ওয়াও, তুহিন দেখো আমি উঠতে পারছি। হ্যাঁ রিঙ্কি, চাঁদে গ্র্যাভিটি অনেক কম থাকে, তাই মানুষ চাঁদেও উঠতে পারে। চলো তাহলে আমরা দুজনে উড়ে উড়ে পুরো চাঁদটা ঘুরে ঘুরে দেখি। দেখো চাঁদে কত বড় বড় খাদ আর কত ছোট ছোট পাহাড় ভর্তি। রিঙ্কি এবং তুহিন বেশ কিছুক্ষণ চাঁদে ঘোরাফেরা করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই হঠাৎ তুহিনের পেটে ব্যথা শুরু হয়। আমার পেটে খুব ব্যথা করছে। কেন, কি হয়েছে তোমার? তোমার পেটে ব্যথা করছে কেন? আমি তোমার চাঁদে আসার স্বপ্ন পূরণ করার জন্য আমার একটা কিডনি বিক্রি করে দিয়েছি, আর তাই জন্যই হয়তো আমার পেটে ব্যথা করছে। কি, তুমি আমার জন্য নিজের কিডনি বিক্রি করে দিয়েছো? তুমি আমাকে এত ভালোবাসো, আর আমি তোমাকে কোনোদিনই বুঝতে পারিনি। তুহিন চলো আমরা এখনই পৃথিবীতে ফিরে যাব। তোমার এখন ট্রিটমেন্টের প্রয়োজন। কিন্তু তোমার যে চাঁদে হানিমুন করার স্বপ্ন পূরণ হলো না এখনো। না, আমার কিচ্ছু চাই না। আমার শুধু তোমাকে চাই। তুমিই আমার কাছে আমার চাঁদ। আমরা পৃথিবীতে ফিরে যাই, চলো। রিঙ্কি রকেট চালানো জানতো না, আর সেই সময় তুহিন এতটাই অসুস্থ ছিল যে তার পক্ষে রকেট চালানো সম্ভব ছিল না। রিঙ্কি কোনো রকমে বিজ্ঞানী অরবিন্দ সাহার সঙ্গে যোগাযোগ করে। অরবিন্দ সাহার সহযোগিতায় উপরওয়ালার নাম করে রকেট চালিয়ে তুহিনকে রিঙ্কি পৃথিবীতে নিয়ে আসতে সক্ষম হয়। তুহিনকে হসপিটালে অ্যাডমিট করা হয়। ডাক্তার জানায় যে তুহিনের শরীরে যে একটা কিডনি আছে সেটা খারাপ হয়ে গেছে এবং ইমিডিয়েটলি তুহিনের একটা কিডনির প্রয়োজন। রিঙ্কি আর কোনো কিছু না ভেবে সে তার একটা কিডনি তুহিনকে দিয়ে দেয় এবং সে তুহিনের জীবন বাঁচায়। তুহিন সুস্থ হয়ে উঠলে রিঙ্কি খুবই খুশি হয়। তারপর থেকে তারা দুজনে হাসি খুশি বসবাস করতে থাকে।